ভারতের কি কি ভূপ্রাকৃতিক বিভাগ আছে না আছে, বা সেই সেই জিনিসগুলো আমাদের কম বেশি জানা, সেগুলো আমরা আমরা জানবো। কিন্তু তারও আগে ভারতের ভূপ্রকৃতির উৎপত্তির একেবারে গোড়া থেকে, পৃথিবীর উৎপত্তির কোন সময় থেকে ভারতের এই ভূপ্রকৃতিগুলো উৎপত্তি শুরু হয়েছে, তার কি বৈশিষ্ট্য আছে, সেগুলো আমাদের জানতে হবে। তো আমরা জানি পৃথিবী যখন তৈরি হলো, ঠিক আছে, পৃথিবী একেবারে জন্মলগ্নে যখন উত্তপ্ত গলিত খণ্ড যখন ছিল, সেই সময় পৃথিবীর যে অবস্থা, একটা শীতলতা প্রাপ্তির সাথে সাথে একটাই মাত্র মহাদেশ, একটাই মাত্র মহাসাগর ছিল, আমরা জানি, প্যানজিয়া এবং প্যান্থালাসা। যখন এই একটা খণ্ড ভেঙে দুটুকরো হলো, উত্তরের অংশটাকে বলা হলো কি লরেশিয়া, আর দক্ষিণের অংশটাকে বলা হলো গান্ডোয়ানা। যখন একটা ভূখণ্ড ভেঙে দুটো হয়ে গেল তখন, এবং ভারতের যে মূল ভূখণ্ড, এখানে আমরা ডান দিকে যে চিত্রটা দেখতে পাচ্ছি, এটা শিফটিংটা দেখানো আছে, যাই হোক, তো দক্ষিণ ভাগটা গান্ডোয়ানা এবং ভারতীয় ভূখণ্ডটাই গান্ডোয়ানারই অংশ ছিল, ঠিক আছে। তো এটা প্রিক্যাম্বিয়ান যুগে, প্রিক্যাম্বিয়ান যুগে এর অন্তর্ভুক্ত ছিল। আমরা যুগ বিভাগগুলো জানবো আমরা যখন প্রথমেই শুরু করব জিওমরফোলজি দিয়ে, ঠিক আছে। এটা আমি একটা ইন্ট্রোডাকশনের জন্য আমি ক্লাসটা করাচ্ছি। তো যখনই আমরা শুরু করব, আমরা জিওলজিক্যাল টাইম স্কেল দিয়ে শুরু করব প্রথমে। তো সেখানে আমরা জানবো যুগ বিভাগগুলো, কোন যুগে কি হয়েছিল, পৃথিবীর উৎপত্তির ইতিহাসের যে পরপর যুগে কোন যুগে কি ধরনের শিলা তৈরি হয়েছে। আমরা বলি কার্বনিফেরাস, কার্বনিফেরাস কয়লা, তো সেটা ঠিক কোন যুগে কোন সময় তৈরি হয়েছে, তখনকার কি বৈশিষ্ট্য ছিল, সেগুলো আমাদের জানতে হবে, সেখান থেকেও প্রশ্ন হয়। যাই হোক, তো আমরা এই যে প্রিক্যাম্বিয়ান যুগ, সেখানে সেই সময় ভারত কিন্তু দক্ষিণ দিকে ছিল, গান্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল, এবং সেই সময়কার যদি ভারতীয় ভূখণ্ডের আমরা শ্রেণী বিভাগ করি, অর্থাৎ প্রিক্যাম্বিয়ান যুগে একেবারে প্রাথমিক দিকে প্রথম পৃথিবীর তৈরি হচ্ছে, সেই সময়কার ভারতীয় যে ভূখণ্ড, সেখানে তিনটে মাত্র অংশ ছিল। একটা হচ্ছে আরাবল্লী, একটা হচ্ছে দ্রাবিড়, আর একটা হচ্ছে সিংভূম, ঠিক আছে। অর্থাৎ এই যে আমরা বলি একটা কথা, আরাবল্লী হচ্ছে ভারতের প্রাচীনতম ভূখণ্ড, প্রাচীনতম ভূখণ্ড, প্রাচীনতম পর্বত, তার অস্তিত্ব কিন্তু সেই প্রিক্যাম্বিয়ান যুগ থেকেই ছিল। আর কি ছিল, দাক্ষিণাত্য অংশটাকে দ্রাবিড় বলা হচ্ছে, আর অন্যান্য বাদবাকি যে অংশ সেটাকে বলা হচ্ছে সিংভূম। এই তিনটে অংশ ছিল। এবার গান্ডোয়ানা যুগে একটা ঘটনা ঘটে, ঠিক আছে। এই সমস্ত যুগ বিভাগটা আমরা ডিটেলসে জানবো, যাই হোক এখানে আমরা জেনে নেব এই এই অংশগুলো কম বেশি। গান্ডোয়ানাতে কি ঘটল, নর্মদা, সোন, গোদাবরী, এইখানে এই এই অংশটা বরাবর একটা চ্যুতি তৈরি হয়, একটা ফল্ট তৈরি হয়। ফল্ট, ফল্ট আপনারা জানেন, ফাটল তৈরি হলো এবং সেখান থেকে ভূখণ্ড দুটো আলাদা হয়ে গেল। সেই চ্যুতি তৈরি হলো নর্মদা সোন, অর্থাৎ আমরা যদি অবস্থানটা দেখি ভারতের প্রায় মাঝ বরাবর, ভারতের প্রায় মাঝ বরাবর অংশে একটা চ্যুতি তৈরি হলো। দামোদর, মহানদী একেবারে মানে মিডল পোর্শনটা বরাবর একটা পুরো লম্বা একটা চ্যুতি তৈরি হলো ভারতে, এবং এই ফল্টের নিচে গাছপালা, প্রাণী চাপা পড়ে যায়, যেটা কিনা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে, যেটা আমরা জৈব পাললিক শিলা বলি, মাটির নিচে চাপা পড়ে তৈরি হয়। মাইকটা অফ রাখবেন, বারবার বলছি আপনাদের, মাইক, ভিডিও, অডিও কেউ অন করবেন না। আমার ভয়েস শোনা যাচ্ছে? আরেকবার জানাবেন। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, তো এই যে গান্ডোয়ানা যুগ, তাহলে সেই গান্ডোয়ানা যুগে চ্যুতি তৈরি হলো, মাটির নিচে সব চাপা পড়ে গেল, এবং ধীরে ধীরে সেটা কয়লাতে পরিণত হলো। এইগুলোতে বর্তমানে
আমরা যেটা বলি গান্ডোয়ানা যুগের যে কয়লা, সেই প্রাচীনকালের কয়লা দামোদর অঞ্চল জুড়ে আমরা বলি কি ভারতে খুব উৎকৃষ্ট মানের কয়লা কিন্তু পাওয়া যায়। স্মরণিকা মণ্ডল, আপনি হয় মাইকটা অফ করুন, নালে ক্লাস থেকে বেরিয়ে যান। কোয়েল নস্করে সম্ভবত ভিডিও অন করা আছে। তাহলে আমরা গান্ডোয়ানা যুগের এই কয়লাটা আমরা বলি, ঠিক আছে? এটা আমরা আবার আমরা যখন খনিজ সম্পদ পড়ব ভারতের, তখন আমরা জানবো যে গান্ডোয়ানা যুগের কয়লা, ঠিক আছে? তো দামোদর উপত্যকা বরাবর সবচেয়ে উৎকৃষ্ট মানের, ঠিক আছে, বিটুমিনাস জাতীয় কয়লাটা পাওয়া যায় ভারতে। সেটা পাওয়া যায়, এটা আমরা জানবো। কিন্তু তার গোড়াটা কোথায় ছিল? তার গোড়াটা ছিল এই গান্ডোয়ানা যুগ। গান্ডোয়ানা এরাতে এটা তৈরি হয়েছিল মাটির নিচে তখনকার সময়। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন তৈরি হবে, এই যে কয়লাটা, এটা কোন যুগের কয়লা? তাহলে এটা হচ্ছে গান্ডোয়ানা যুগের আমরা কয়লাটা পাই দামোদর উপত্যকাতে। তাহলে এটা একটা ঐতিহাসিক ভূতাত্ত্বিক ঘটনা ছিল। এরপর হলো মেসোজোইকেরা। মেসোজোইকেরা 150 মিলিয়ন বছর আগে, 150 মিলিয়ন বছর আগে ভারতের মূল ভূখণ্ড গান্ডোয়ানা থেকে আলাদা হয়ে যায় এবং উত্তর দিকে যাওয়া শুরু করে। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ভারতীয় ভূখণ্ড দেখতে পাচ্ছেন, ভারতীয় উপমহাদেশের যে ভূখণ্ডটা, এটা দক্ষিণ দিকে ছিল, এটা দক্ষিণ দিকে ছিল এবং এটা ধীরে ধীরে উত্তর দিকে যাওয়া শুরু করে। এটা কবে শুরু হলো? এটা শুরু হলো মেসোজোইক যুগে। তাহলে এটা আরেকটা এখান থেকে প্রশ্ন হতে পারে। ভারতীয় ভূখণ্ড, যেটা কিনা গান্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল, যেটা দক্ষিণ দিকে ছিল, সেটা যাত্রা শুরু করলো উত্তর দিকে, মেসোজোইক এরা। এবং ভারতীয় ভূখণ্ড মাদাগাস্কার দ্বীপ থেকে আলাদা হয়ে গেল। মাদাগাস্কার আমরা জানি আফ্রিকার পূর্ব দিকে রয়েছে মাদাগাস্কার দ্বীপ, ভারত মহাসাগরের মধ্যে রয়েছে। দ্বিতীয় বৃহত্তম দ্বীপ সারা পৃথিবীর মধ্যে, সব থেকে বড় হচ্ছে গ্রিনল্যান্ড, সেকেন্ড বড় হচ্ছে মাদাগাস্কার। তো সেই মাদাগাস্কারটাও কিন্তু ভারতীয় ভূখণ্ডের একটা অংশ ছিল, সেটা আলাদা হয়ে যায় মেসোজোইক যুগে, যখন থেকে ভারতীয় ভূখণ্ড উত্তর দিকে যাওয়া শুরু করে। তারপরে ক্রিটেশাস যুগের পরবর্তী যে ক্রিটেশাস যুগ, সেখানে অগ্নুৎপাতের উৎপত্তি ঘটে এবং হটস্পট অ্যাক্টিভিটির কারণে। এটা আমরা জিওমরফোলজিতে জানবো যে টেকটনিকের অংশ হটস্পট, আমাদের ভূ অভ্যন্তরে যে অ্যাস্থনোস্ফিয়ার রয়েছে সেখানে হটস্পট দেখতে পাওয়া যায়, কিছু উত্তপ্ত স্থান দেখতে পাওয়া যায় যেখান থেকে ম্যাগমা বেরিয়ে আসে। তো সেরকমই ম্যাগমা আসা শুরু হয়, অগ্নুৎপাত শুরু হয় দক্ষিণ ভারতে, যেটাকে বলা হচ্ছে দ্রাবিড় ভূখণ্ড, যেটা আমরা 3টে ভাগ করলাম, দ্রাবিড় ভূখণ্ড দক্ষিণ ভারত। সেইখানে বিদার অগ্নুদ্গম শুরু হয়, অর্থাৎ ফাটলের মধ্য দিয়ে ধীরে ধীরে লাভা বেরিয়ে আসা শুরু হয় হটস্পটের কারণে। এবং যেটাকে আমরা বলি দাক্ষিণাত্যের মালভূমি, যেটা আমরা ভারতের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগের মধ্যে পড়ব, দাক্ষিণাত্যের মালভূমি, তার উৎপত্তিটা কোথা থেকে হচ্ছে, কবে হচ্ছে? ক্রিটেশাস যুগের পরবর্তী ক্রিটেশাস, লেট ক্রিটেশাস মানে ক্রিটেশাস যুগের শেষ দিকে। তাহলে ক্রিটেশাস যুগের শেষ দিকে ভারতীয় ভূখণ্ডে দক্ষিণ ভারতের যে মালভূমি, ডেকান ট্র্যাপ, সেটা তৈরি হওয়া শুরু হয় লাভা বেরিয়ে আসার কারণে এই যুগে, লেট ক্রিটেশাস যুগে, ঠিক আছে? তাহলে এটা হলো একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এবার এই যে ধীরে ধীরে পৃথক হয়ে যাওয়া, এই যে বললাম যে এই সীমা থেকে এটা শুরু, এই যে ভারতবর্ষের উপর থেকে যাওয়া, এই যে অংশ, এই যে যাচ্ছে দক্ষিণ ভারত থেকে ভারতের পুরো ভূখণ্ড, ভারতের ভূখণ্ডটা ধীরে ধীরে গিয়ে আমরা জানি এই যে সংঘর্ষ, এই যে সংঘর্ষ, ভারতীয় ভূখণ্ড, ভারতীয় পাত উত্তর দিকে যাচ্ছে, আর উপর দিকে রয়েছে ইউরেশীয় পাত, ইউরোপ এবং এশিয়া। মাঝে এই যে সাগরটা রয়েছে, মাঝে যে সাগরটা, এটা ছিল কি, এটার নাম আপনারা জানেন, এটা বলুন তো কি সাগর ছিল? টেথিস।
টেথিস মহাসাগর। এখানে আর কিছু ছিল না, একদম বড় টেথিস মহাসাগর ছিল, এবং সেখানে পলি সঞ্চিত হয়েছিল দীর্ঘ সময় ধরে, পাললিক শিলা সঞ্চিত হয়েছিল। তাহলে দক্ষিণ ভারতেরই ভূখণ্ড, ভারতীয় ভূখণ্ড, দক্ষিণ দিক থেকে আসা ভারতীয় ভূখণ্ড, এবং উত্তরে ইউরেশীয় পাতের যে অংশ, ভারতীয় পাত ইউরেশীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হয় এবং একটা সংঘর্ষ হয়। এখানে আমরা খুব দ্রুত দেখাচ্ছি, এটা ধীরে ধীরে হয়েছিল। এই সংঘর্ষের আলটিমেটলি সংঘর্ষের ফলে এখানে কিন্তু একটা পর্বত তৈরি হলো, যেটাকে আমরা বলছি হিমালয় পর্বত। ঠিক আছে, তাহলে এই ছিল প্রসেস। তাহলে হিমালয় পর্বতের উৎপত্তির এই ঘটনাটা ঘটে এইভাবে। ঠিক আছে, এই যে উৎপত্তিটা শুরু হয়, এটা শুরু হয়েছিল টারসিয়ারি যুগে। ঠিক আছে, টারসিয়ারি যুগে নবীন ভঙ্গির পর্বতমালা বলি আমরা। ভূতাত্ত্বিক যুগের মধ্যে টারসিয়ারিটা খুব বেশি পুরাতন নয়। তো সেই সময় হিমালয়ের উৎপত্তিটা শুরু হয়। বর্তমানে আমরা কোন যুগে রয়েছি? বর্তমানে আমরা রয়েছি কোয়াটারনারি যুগে। যাই হোক, সেই টারসিয়ারির পরেই কোয়াটারনারি এসেছিল, সেই অংশে এটা তৈরি হওয়া শুরু হয়, এবং ধীরে 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 উত্থানটা টারসিয়ারি যুগেই হিমালয়ের উত্থানটা হয়েছিল। আচ্ছা, এরপর আমরা এই টারসিয়ারি পিরিয়ড সম্পর্কে একটু ছোট করে জানব। যেহেতু আমরা ভারতীয় ভূপ্রকৃতি সম্পর্কে জানছি, হিমালয় পর্বতমালা আবশ্যিকভাবে চলে আসবে। তাহলে হিমালয় পর্বতমালা উৎপত্তি হচ্ছে কবে? টারসিয়ারি যুগে। সংঘর্ষটা শুরু হচ্ছে টারসিয়ারি যুগে, অর্থাৎ ভূমিকম্পের ফলে যে উৎপত্তি, সংঘর্ষ, সেটা শুরু হচ্ছে টারসিয়ারি যুগে। তাহলে এই যে টেথিস সমুদ্র ছিল, টেথিস সমুদ্রের মধ্যে পলিটা ধীরে ধীরে উপর দিকে ওঠা শুরু হয়, এবং 3টে বড় ভূমিকম্প হয়েছিল। ঠিক আছে, টারসিয়ারি যুগের মধ্যে 3টে পিরিয়ড আছে, অনেকগুলো পিরিয়ড আছে। তার মধ্যে অলিগো ইউসিন পিরিয়ডে হিমালয়ের মূল অংশ, যেটা গ্রেট হিমালয়, তার উৎপত্তি হয়। মধ্য হিমালয়ের উৎপত্তি হচ্ছে মায়োসিন পিরিয়ডে, আর আউটার হিমালয় যেটা, তার উৎপত্তিও কিন্তু মিওসিন পিরিয়ডেই হয়েছিল। তাহলে 3টে বড় ভূমিকম্পের ফলে হিমালয়ের পুরো অংশটা কিন্তু তৈরি হয়েছিল। এইবার আমাদের একটু ছোট করে ভারতে কি কি ধরনের শিলা পাওয়া যায় সেটা আমরা জানবো। তারপরে আমরা মূল শ্রেণী বিভাগ অধ্যায়ের মূল অংশে যাব। ঠিক আছে, এতক্ষণ আমরা বেসিক পোর্শনগুলো দেখলাম, কোথা থেকে ভূখণ্ডের উৎপত্তি হলো, কি হলো না হলো, সেইগুলো দেখলাম। ভারতের কি কি শিলা পাওয়া যায় ভারতের মধ্যে প্রাচীনত্বের দিক থেকে? এই যে আর্কিয়ান রক, আর্কিয়ান রক কিন্তু অনেক পুরাতন। আর্কিয়ান রক আর পুরানা রক সিস্টেম, দ্রাভিডিয়ান রক সিস্টেম, আর হচ্ছে আরিয়ান রক সিস্টেম। আর্কিয়ানটা হচ্ছে সবচেয়ে পুরাতন, প্রিক্যাম্বিয়ান এরাতে, একদম সেই প্রিক্যাম্বিয়ান যুগ, প্রাথমিক দিকে, প্রথম দিকের ভেরি ওল্ড প্লুটোনিক রক, সবচেয়ে পুরাতন পাতালিক শিলা আর্কিয়ান রক সিস্টেমে দেখা যায়। এর মধ্যে দুটো ভাগ আছে, আর্কিয়ান নিস সিস্ট, ধারওয়ার সিস্টেম। এই দুটো ডিভিশন দুটো ইম্পর্টেন্ট। আমি রক মিনারেল পড়ানোর সময় ডিটেলে এগুলো বলবো, কিন্তু এগুলো আছে, এটা আমাদের জানতে হবে। ভূপ্রকৃতির অংশ এগুলো নয়, কিন্তু যেহেতু আমরা ভূপ্রকৃতির সাথে কানেক্টেড বিষয়, সেই জন্য আমি এখানে এটা রেখেছি। একটু জেনে রাখুন, ভবিষ্যতে আমরা এটা নিয়ে ডিটেলে আলোচনা করব। এটা হলো পুরানা রক সিস্টেম, যেটা প্রিক্যাম্বিয়ান এরাতেই হচ্ছে, এটাও অনেক পুরাতন। আর্কিয়ানটা সবচেয়ে পুরাতন, তারপরে হচ্ছে পুরানা রক সিস্টেম। কুডাপ্পা আর বিন্দু সিস্টেম, এই দুটোর ভাগ আছে। দ্রাভিডিয়ান রক সিস্টেম প্যালিওজোইক যুগে শুরু হয়েছে, কার্বনিফেরাস রক দেখতে পাওয়া যায়। আর হচ্ছে আরিয়ান রক সিস্টেম। আরিয়ান রক সিস্টেম হচ্ছে রিসেন্ট, তুলনামূলক নতুন। এর মধ্যে আবার গান্ডোয়ানা আছে, যেটা আমরা একটু আগে জানলাম যে ভারতের কয়লা পাওয়া যাচ্ছে। জুরাসিক সিস্টেম, ডেকান ট্র্যাপ, আর হচ্ছে টারসিয়ারি সিস্টেম, অর্থাৎ হিমালয়ের যে শিলাগুলো সেইগুলো। তাহলে এটা হচ্ছে ভারতে পাওয়া বিভিন্ন ধরনের শিলা, তার শ্রেণীবিভাগ। এবার আমরা মূল অংশে চলে আসব। রক সিস্টেমটা একটু ছোট করে আলোচনা করে নিয়ে আমরা মূল অংশে চলে আসব। এই যে আমরা আর্য রক সিস্টেমের কথা বলছি, আর্কিয়ান রক সিস্টেমে বলছি। আর্কিয়ান রক সিস্টেম হচ্ছে প্রাচীনতম পাথর, যেটা বেসমেন্ট তৈরি হয়, বেস তৈরি হয় ভারতের
2/3 অংশ এখানে তৈরি। বেসমেন্ট হবে স্বাভাবিক, কারণ এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন, সবচেয়ে পুরাতন শিলা, যার উপরে অন্যান্য আরও পরবর্তীকালে ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন অংশ তৈরি হয়েছে। তো বেসমেন্ট দেখতে পাওয়া যায় এটাতে। এর মধ্যে ধারোয়ার সিস্টেম আছে, কর্ণাটকের ধারোয়ার জেলাতে পাওয়া গেছিল বলে। আর হচ্ছে পূর্ণা রক সিস্টেম, অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা, কুর্নুল এই সমস্ত জায়গাতে দেখতে পাওয়া যায়। এগুলো থেকে কী ধরনের প্রশ্ন হবে, যেমন ধরুন এই পুরানা রক সিস্টেমের মধ্যে পান্না আর গোলকুন্ডার যে হীরের খনি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পুরানা রক সিস্টেমের মধ্যে পড়ছে। আমাদের প্রশ্ন হবে সবচেয়ে প্রাচীনতম রক শিলা কোনটা? আর্কিয়ান যে শিলা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে সবচেয়ে প্রাচীন। হীরার খনি যেগুলো রয়েছে সেইগুলো পুরানা রক সিস্টেমের অংশ, দ্রাবিডিয়ান রক সিস্টেমের অংশ। এটা কিন্তু একটা ট্রিকি কোয়েশ্চেন, কারণ দ্রাবিডিয়ান রক সিস্টেম এটা দেখতে পাওয়া যায় হিমালয় অঞ্চলে। ঠিক আছে, দ্রাবিডিয়ান রক মানে কিন্তু দাক্ষিণাত্য অঞ্চলের শিলা নয়, এটা হিমালয় অঞ্চলে দেখা যায়। আর আর্য রক সিস্টেমের মধ্যে একটু আগে আলোচনা করলাম গান্ডোয়ানা, ডেকান ট্র্যাপ, যেটা ওই ক্রিটেশাস যুগে, যেটা আমাদের দক্ষিণ ভারতে কৃষ্ণ মৃত্তিকা যেটা বর্তমান অংশে যেটা দেখতে পাওয়া যায়, বা ডেকান ট্র্যাপ অঞ্চলের যে অংশ সেটা ডেকান ট্র্যাপ সিস্টেম। টার্সিয়ারি সিস্টেম হিমালয় অঞ্চলে, যেখানে জীবাশ্ম দেখতে পাওয়া যাচ্ছে। আর প্লিস্টোসিন যুগ, প্লিস্টোসিন যুগের নাম আসা মাত্রই বুঝে নিতে হবে প্লিস্টোসিন কি বলুন তো, প্লিস্টোসিন যুগে কি হয়েছিল? কম বেশি হয়তো অনেকেই জানেন প্লিস্টোসিন যুগে কি হয়েছিল। শোনা গেল না, পরিষ্কার হলো না। হ্যালো, প্লিস্টোসিনে দেখুন, প্লিস্টোসিন যুগে, প্লিস্টোসিন যুগ 4টে হিমযুগ এসেছিল। ঠিক আছে, 4টে হিমযুগ এসেছিল। হিমযুগের নামগুলো বলতে পারবেন? রিস, উর্ম, গুঞ্জ আর মিন্ডল। এই 4টে হিমযুগ প্লিস্টোসিন যুগে এসেছিল। এবং লাস্ট যেটা প্লিস্টোসিন হিমযুগটা শেষই হচ্ছে বর্তমান সময় থেকে 10 থেকে 12,000 বছর আগে প্লিস্টোসিন হিমযুগটা শেষ হয়েছে। ঠিক আছে, তো 4টে হিমযুগ এসেছিল প্লিস্টোসিনে, এবং যখনই হিমযুগের কথা আসবে তখন কিন্তু প্লিস্টোসিন হিমযুগের কথা অবশ্যই আসবে। ঠিক আছে, রিস, উর্ম, গুঞ্জ আর মিন্ডেল, এই 4টে হিমযুগ এসেছিল। যাই হোক, এগুলো আমরা বিভিন্ন অধ্যায় বিভিন্ন সময় আলোচনা করব, সেই জন্য এখানে আমি কিছুটা বলে রাখলাম যে এইগুলো। এবার দেখুন, আমরা যেটা বেসিক যেটুকু জানি যে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, এখন এটা বিভিন্ন ভাগে বিভিন্নভাবে বিভিন্নজন ভাগ করেছেন। ঠিক আছে, আমরা ওভারঅল যেটা ডিভিশন ক্লাসিফিকেশন সেটা নিয়ে আলোচনা করব, যে উত্তরে পার্বত্য অঞ্চল বা যেটাকে নর্দার্ন মাউন্টেন বলা হয়, উত্তর দিকে ভারতের পুরোপুরি উত্তর দিকের যে পার্বত্যভূমি, উত্তরে পার্বত্য অঞ্চল, হিমালয় পর্বতমালা। তারপরে আসে উত্তরে বৃহৎ সমভূমি অঞ্চল, উপদ্বীপ অঞ্চল অর্থাৎ উপদ্বীপের যে মালভূমি, দাক্ষিণাত্যের যে মালভূমি, যে ডেকান ট্র্যাপের কথা একটু আগে বলছিলাম, ক্রিটেশাস যুগে যেটা তৈরি হলো সেটা। উপকূল অঞ্চলের যে সমভূমি, ভারতের উপকূল জুড়ে যে সমভূমি অঞ্চল সেটা, এবং এছাড়া হচ্ছে দ্বীপ অঞ্চল। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে মূল ক্লাসিফিকেশন, মূল শ্রেণী বিভাগ। অনেকে এখানে রাজস্থান সমভূমিটাকে আলাদা করে বর্ণনা করেন, কিন্তু যেহেতু সেটা সমভূমি অঞ্চল, আমরা উত্তরে বৃহৎ সমভূমি বলে দিলেই এখানে কিন্তু এটা চলে আসে। হলো, এবার আমাদেরকে এই হিমালয়ের যে মূল ডিভিশন, মূল যে ক্লাসিফিকেশন সেটা জানতে হবে। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, আমি এটা একটু বড় করে দিচ্ছি, দেখা যাচ্ছে পরিষ্কার? ছবিটা দেখা যাচ্ছে?
একটু জানাবেন। হ্যালো, ছবিটা বড় করে দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আচ্ছা, আমি এতক্ষণ যেটুকু বললাম ভূতাত্ত্বিক ইতিহাসের সাথে জড়িত করে আমাদের বিভিন্ন ভূপ্রাকৃতিক যে বিভাগের অংশগুলো কোন যুগে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, এই যে ইতিহাসটা বললাম, এটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার। বেশ, কারো সমস্যা থাকলে বলতে পারেন যে স্যার এটা বুঝতে পারিনি, বা হ্যাঁ এইটুকু স্যার। অংশ আরেকবার বললে ভালো হয়। তারপরে আমি এই অংশটাতে যাব, এই অংশটাতে ঢুকবো। কারো সমস্যা থাকলে বলতে পারেন। দেখুন, আমাদের যে হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে, হিমালয় পর্বতমালা যেটা রয়েছে, এখানে পূর্ব দিক, সরি এটা পশ্চিম দিক, এটা পূর্ব দিক, তাই তো? তো আমাদের সমগ্র উত্তর ভারত জুড়ে হিমালয় পর্বতমালা বিস্তৃত, এবং এর যে দৈর্ঘ্য, আমরা যদি এই পুরো অংশটাকে হিসাব করি, এটা হচ্ছে প্রায় 2500 কিলোমিটার। 2500 কিলোমিটার জুড়ে সমগ্র উত্তর ভারত জুড়ে হিমালয় পর্বতমালা রয়েছে। এবং হিমালয় পর্বতের চারটে, উত্তর দক্ষিণে আমরা যদি দেখি তাহলে চারটে বিভাগ রয়েছে। দক্ষিণ থেকে শুরু করে, দক্ষিণে প্রথম হচ্ছে শিবালিক রেঞ্জ, হিমাচল, তারপরের অংশ হিমাদ্রি, আরেকটু উত্তরে টেথিস। এবার আমি তিনটে ভূমিকম্পের কথা বলেছিলাম, একটা হচ্ছে টেথিস, উৎপত্তি হয় একটাতে, আর একটাতে হিমাদ্রি হয়, এবং আরেকটাতে এই শিবালিক আর হিমাচল, এই দুটো। পরপর তিনটে পর্বতের ধাপ আমরা দেখতে পাই যদি দক্ষিণ থেকে উত্তরে আমরা যাই। উচ্চতার ভিত্তিতে জিনিসটা দাঁড়াবে এরকম। শিবালিক, হিমাচল, হিমাদ্রি, টেথিস, দক্ষিণ থেকে উত্তরে এইভাবে। এই যে এক একটা রেঞ্জের অংশ আমরা দেখতে পাচ্ছি, যে শিবালিক, হিমাচল, হিমাদ্রি, এদিকে টেথিস। টেথিসের পাটটা সব জায়গাতে নেই। ঠিক আছে, এটুকু অংশ বোঝা গেল? বলুন। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার হ্যাঁ, ক্লিয়ার। তো এই 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 চারটে পার্ট রয়েছে। এবার যদি বলা হয় তাহলে আমরা বললাম এটা পশ্চিম থেকে পূর্বে, এখানে হচ্ছে নাঙ্গা পর্বত, সবচেয়ে পশ্চিম দিকে রয়েছে নাঙ্গা পর্বত। ঠিক আছে, এটা মনে রাখবেন, এই প্রচুর ইনফরমেশন, এটা ইন্ডিয়ান জিওগ্রাফির একটা পার্ট। তো প্রচুর ইনফরমেশন আমাদেরকে জানতে হয়, তো সেই ইনফরমেশনগুলো হচ্ছে এইগুলো। নাঙ্গা পর্বত হচ্ছে সবচেয়ে পশ্চিম দিকে রয়েছে। ঠিক আছে, হিমালয়ের একদম সর্বপশ্চিমে রয়েছে নাঙ্গা পর্বত, আর একদম পূর্ব দিকে রয়েছে নামচা বারোয়া। নামচা বারোয়া, এদিকে কাশ্মীর, আর এদিকে হচ্ছে অরুণাচল প্রদেশের পোর্শনটা। তাহলে এই পুরো দূরত্বটা হচ্ছে 2500 কিলোমিটার। আর উত্তর দক্ষিণের যে বিস্তার, সেটা হচ্ছে 450 থেকে 250 কিলোমিটার। কোথাও বেশি চওড়া, এটা স্বাভাবিক, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি চওড়া, আবার কোথাও দেখা যাবে এইখানে দেখা যাচ্ছে অনেকটা ছোট। তো 450 থেকে 250 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত। তাহলে এইটা হচ্ছে আমরা ওভারঅল একটা ডিভিশন বলতে পারি। আর
পূর্ব পশ্চিমে বিভাগের ক্ষেত্রে হিমালয়কে 3টে ডিভিশনে ভাগ করে আলোচনা করা হয়। খুব সুন্দর একটা ডিভিশন আছে। আমরা জানি এই জায়গাটাতে হচ্ছে নেপাল আছে, এইখানটাতে হচ্ছে নেপাল। তো নেপালের এই যে পশ্চিম দিকের অংশ, এইটাকে বলা হচ্ছে পশ্চিম হিমালয়, এই অংশটা হচ্ছে পশ্চিম হিমালয়। আচ্ছা, আমি যে ড্র করছি দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ স্যার, দেখা পশ্চিম যাচ্ছে। হিমালয়। পুরো নেপালটা হচ্ছে পূর্ব হিমালয়, আর মধ্য হিমালয়। পুরো নেপালটা হচ্ছে মধ্য হিমালয়, আর নেপালের ডান দিকে এইখানে পশ্চিমবঙ্গ, সিকিম, এখান থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত এটা হচ্ছে পূর্ব হিমালয়। পশ্চিম হিমালয়ের মধ্যে কাশ্মীর হিমালয়, এখানে হিমাচল, পাঞ্জাবের কিছুটা অংশ, উত্তরাখণ্ড, উত্তরাঞ্চল, উত্তরপ্রদেশের উত্তর দিকে কিছু অংশ এখানটা পড়ছে পশ্চিম হিমালয়। মধ্য হিমালয় পুরো নেপালটা পড়ে যাচ্ছে মধ্য হিমালয়। আর নেপালের পরেই এখানে সিঙ্গলীলা পর্বত শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের অংশটা থেকে, সেটা থেকে একদম অরুণাচল প্রদেশের পুরো এই অংশটা টানা, এটা হচ্ছে পূর্ব হিমালয়, এবং ভুটানের কিছু অংশ এখানটা পড়ে যাচ্ছে। এই 3টে ডিভিশন পূর্ব পশ্চিমে করা হয়। উত্তর দক্ষিণে হচ্ছে শিবালিক, হিমাচল, হিমাদ্রি, টেথিস। পূর্ব পশ্চিমে এই 3টে ডিভিশন রয়েছে। এইবার এখানে একটা গুরুত্বপূর্ণ ম্যাপ আমাদেরকে দেখতে হবে। আউটার হিমালয়ের যে অংশটা, ঠিক আছে, টেথিসের যে অংশটা, সেইখানে এইখানে কতগুলো রেঞ্জ আছে। কারাকোরামটা এখানে করা নেই, কারাকোরাম, ঠিক আছে, একদম উত্তরে এখানে হচ্ছে কারাকোরাম। তারপর হচ্ছে লাদাখ, লাদাখ রেঞ্জ। তারপর হচ্ছে জাস্কার, ঠিক আছে। এই 3টে অনেক সময় সিকোয়েন্স জিজ্ঞাসা করা হয়, কার পরে কোনটা রয়েছে সেটা জিজ্ঞাসা করা হয়। কারাকোরাম, তারপরে লাদাখ, তারপর হচ্ছে জাস্কার, ঠিক আছে। বাকি এখানে নিচের দিকে এই পরপর এখানে গ্রেটার হিমালয় রয়েছে, ঠিক আছে, অর্থাৎ হিমাদ্রি, তারপর এখানে হিমাচল, তারপর হচ্ছে শিবালিক, ঠিক আছে। এটা হচ্ছে একদম টেথিসের এই পার্টটা। তাহলে উপরে কারাকোরাম, তারপর লাদাখ, তারপর হচ্ছে জাস্কার। এই 3টে সিকোয়েন্সটা মনে রাখবেন, কিন্তু প্রশ্ন হয়। তাহলে হিমালয় পর্বত আমরা জানি পৃথিবীর সব থেকে উঁচু পর্বত, ঠিক আছে। এই নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত বিস্তার 2500 কিলোমিটার বিস্তার। এবার এই প্রস্থ বরাবর যদি বলা হয়, এই যে আমরা উত্তর থেকে দক্ষিণ বা দক্ষিণ থেকে উত্তর, প্রস্থ বরাবর শিবালিক, হিমাচল, হিমাদ্রি এবং টেথিস, এই 4টে ভাগ এখানে আমরা করে থাকি। শিবালিক হচ্ছে একদম নিচের অংশটা, শিবালিক হচ্ছে একদম নিচের অংশটা, যেখানে পর্বতগুলো অনেকটা নিচু, গড় উচ্চতা কত না 600 থেকে 1500 মিটার পর্যন্ত। প্রস্থটা খুবই ছোট শিবালিকের, মাত্র 10 থেকে 15 কিলোমিটার। এটা হচ্ছে বেশি বৈশিষ্ট্য। ছোট পাহাড়ের সারি বলা যেতে পারে, উচ্চতাটা অনেকটাই কম, 600 মানে সেটা একদমই জাস্ট পাহাড় শুরু হচ্ছে। এটা হচ্ছে শিবালিকের বৈশিষ্ট্য। হিমাচলের একটা নাম হচ্ছে লেসার হিমালয়। এই টার্মগুলো একটু মনে রাখবেন, কারণ হচ্ছে প্রশ্ন হবে বিভিন্নভাবে। লেসার হিমালয় কোন জায়গাতে পড়ছে বা উচ্চতা কত, কি এরকম ধরনের প্রশ্ন হবে। হিমাচল বলা হয়, অবো হিমালয় বলা হয়, লেসার হিমালয় বলা হয়, বা হিমাচল বলা হয়, নানা রকম নাম আছে। 2000 থেকে 3300 মিটার উঁচু এখানকার যে পর্বতগুলো আছে সেইগুলো এই রেঞ্জের মধ্যে রয়েছে। এবং এখানে এইটা খুব গুরুত্বপূর্ণ, এই যে পীর পাঞ্জাল, ধৌলাধর, মুসৌরি, নাগটিব্বা, মহাভারত এই অঞ্চলে প্রধান পর্বত শ্রেণী, ঠিক আছে। এইটা প্রচুর প্রশ্ন হয়, এই যে পীর পাঞ্জাল, ধৌলাধর, মুসৌরি,
এটা কোন হিমালয়ের অংশ, এই প্রশ্নটা করা হয়। তো এটা হচ্ছে হিমাচল হিমালয়, লেসার হিমালয়, অব হিমালয়ের অংশ হলো। তাহলে সেকেন্ড পোর্শনটা শিবালিকের পরে হিমাচল, তার মধ্যে এইগুলো। হিমাদ্রি গ্রেটার হিমালয়, সবচেয়ে উঁচু গ্রেটার হিমালয়, যেটা আমরা একটু আগে আঁকলাম এরকম করে, এই যে সবচেয়ে উঁচু অংশটা শিবালিক, হিমাচল, হিমাদ্রি, তেথিস। তাহলে হিমাদ্রির যে অংশটা সেটা হচ্ছে কত, গড় উচ্চতা 6000 মিটারেরও বেশি। বছরের সব সময় বরফে ঢাকা থাকে পর্বতের অংশগুলো, হিমাদ্রি বলা হয়, হিমগিরি বলা হয় এই কারণে। এবং মাউন্ট এভারেস্ট এর মধ্যেই পড়ছে, কাঞ্চনজঙ্ঘা পড়ছে এর মধ্যে, মাকালু পড়ছে, ধবলগিরি, নন্দাদেবী, কামেট, এগুলো সব হিমাদ্রির সবচেয়ে বড় বড় উঁচু উঁচু যে শৃঙ্গ সেইগুলো। তেথিস হিমাদ্রির উত্তরে 40 কিমি চওড়া, 4000 মিটার থেকে 5000 মিটার গড় উচ্চতা, তাকে বলা হচ্ছে তেথিস বা তিব্বতীয় হিমালয় এটাকে বলা হয়। জাস্কার পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে লিওপার্গল। এই তেথিসের মধ্যেকার সবচেয়ে উঁচু হচ্ছে লিওপার্গল। যদিও কেটু পড়ছে কারাকোরামের মধ্যে, মানে জাস্কারের সর্বোচ্চ যে অংশ সেটা হচ্ছে লিওপার্গল। ঠিক আছে, তাহলে 4000 থেকে 5000 মিটার হচ্ছে তেথিসের গড় উচ্চতা। তাহলে হলো এই চারটে পোর্শন, তার এই মূল বৈশিষ্ট্য, কার মধ্যে কি রয়েছে, কতটা উঁচু হয়, দু একটা শৃঙ্গের উচ্চতা একটু মনে রাখতে হবে এখান থেকে পড়তে পারে, মানে সিকোয়েন্স সাজানো দেওয়া হতে পারে যে 1 2 3 4 করে সাজান। এক্স্যাক্ট না মনে রাখলেও হায়ারার্কিটা মনে রাখতে হবে, এটা 1 নম্বরে, এটা 2 নম্বরে, এটা 3 নম্বরে, এরকমভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘাটা পড়ছে, এভারেস্ট পড়ছে, কিন্তু কেটু কিন্তু কারাকোরামের শৃঙ্গ, আমরা জানি কেটু বা গডউইন শৃঙ্গ যেটা, সেটা কিন্তু কারাকোরামের বাইরের দিকের অংশের মধ্যে পড়ছে। তো হিমাদ্রির মধ্যে এইগুলো 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 আসছে। ঠিক আছে, এটা হলো। এবার আমরা যেটা পূর্ব থেকে পশ্চিমে যে ডিভিশনটার কথা বলেছিলাম, পশ্চিম হিমালয়, যে নেপালের পশ্চিম দিকে এই পোর্শনটা এই যে পড়ছে, এটাই পুরো হচ্ছে পশ্চিম হিমালয়। জম্মু কাশ্মীর পড়ছে, হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডের এই যে অংশটা এটা পড়ছে। ঠিক আছে, তো পশ্চিম হিমালয়, কাশ্মীর, হিমাচল আর কুমায়ুন। ঠিক আছে, কুমায়ুন হিমালয় মানেই হচ্ছে, কুমায়ুন হিমালয় পুরোটাই উত্তরাখণ্ডের মধ্যে পড়ছে। ঠিক আছে, এটা মনে রাখবেন, উত্তরাখণ্ডের যে অংশটা, কুমায়ুন হিমালয় মানেই হচ্ছে কুমায়ুনের পুরো অংশটাই উত্তরাখণ্ডের মধ্যে পড়ছে। আচ্ছা, কাশ্মীর হিমালয় কি বৈশিষ্ট্য আছে? কাশ্মীর হিমালয়, এখানে একদিকে রয়েছে পীরপাঞ্জাল আর একদিকে রয়েছে জাস্কার। আমরা যে পরপর সিকোয়েন্সটা করেছিলাম, কারাকোরাম, লাদাখ, জাস্কার, তারপরে গ্রেট হিমালয়, আর এখানে পীরপাঞ্জাল। গ্রেট হিমালয়টা একটু দূরে শুরু হচ্ছে, এরকম পীরপাঞ্জাল, এর মাঝখানে রয়েছে কাশ্মীর উপত্যকা। ঠিক আছে, এটা মনে রাখবেন। এদিকে রয়েছে জাস্কার আর এখানে রয়েছে পীরপাঞ্জাল রেঞ্জ। জাস্কার রেঞ্জ আর পীরপাঞ্জাল রেঞ্জের মধ্যে কাশ্মীর উপত্যকা রয়েছে, যেটা ভূস্বর্গ বলা হয় সেটা। ঠিক আছে, এবং এখানে ডাল হ্রদ রয়েছে, উলার হ্রদ রয়েছে। উলার হ্রদের বিশেষত্ব কি বলুন তো? উলার হ্রদটার বিশেষত্ব কি, কি গুরুত্ব রয়েছে উলার হ্রদের? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। হ্যাঁ, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার। ঠিক আছে, এবং ঝিলাম নদী কিন্তু এই উলার হ্রদের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা যখন নদ নদী হ্রদ আলোচনা করব ভারতের, তখন এইগুলো আবার আসবে। যাই হোক, মোট কথা এই দুটো অংশ কাশ্মীর হিমালয়ের মধ্যে পড়ছে। এবং পীরপাঞ্জাল কাশ্মীর উপত্যকাকে ভারতের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। অর্থাৎ আমাদের এই পীরপাঞ্জাল পার হয়ে তবে কিন্তু আমরা জম্মু কাশ্মীরে প্রবেশ করতে পারি। কারণ এখানে আমি যেটা বলছিলাম যে এই যে পীরপাঞ্জাল, এখানে জাস্কার, মাঝে রয়েছে কাশ্মীর। তাহলে আমরা যেতে গেলে পীরপাঞ্জালকে পার হতে হবে, পীরপাঞ্জাল পর্বতকে লঙ্ঘন করে ওপারে যেতে হবে। সেই জন্য কি হয়েছে, এই বানিহাল, জজিলা, বুর্জিলা, এই গিরিপথগুলো রয়েছে। বানিহাল পাস বা জওহর টানেল, যেটা সেই টানেলের মধ্য দিয়ে আমরা কাশ্মীরে যেতে গেলে আমাদের সেই টানেলের মধ্য দিয়ে যেতে হবে, কারণ আমরা তো পর্বত পার হতে পারবো না।
তাহলে এটা মনে রাখবেন, এগুলো কিন্তু সব পীরপাঞ্জালের মধ্যেকার পাশ, বানিহাল, জজিলা, বুর্জেলা, এগুলো এই জহর পাশ, পীরপাঞ্জাল, বুন্দেলপীর, এগুলো দিয়েই একমাত্র কাশ্মীর উপত্যকায় প্রবেশ করা যায়, এছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। আর জজিলা দিয়ে কাশ্মীর থেকে লাদাখে পৌঁছানো যায়। এই লাদাখে যেতে গেলে জজিলা পাস দিয়ে যেতে হয়। ঠিক আছে, এইখানে এই অধ্যায়ের মধ্যে অনেক কিছু আছে, আমি পাশের চার্টটাও এর মধ্যে দিয়ে দেব, যে একটা জায়গা থেকে অন্য জায়গাতে কোন পাশের সাহায্যে যাওয়া হয়। এটা একটা প্রশ্নের ধাঁচ। এখানে কোন হিমবাহ কোন পর্বতে রয়েছে সেটা জিজ্ঞাসা করা হয়, কোন পাশ কোন রাজ্যে রয়েছে জিজ্ঞাসা করা হয়, বা কোথা থেকে কোথায় যাওয়া হয় সেটা জিজ্ঞাসা করা হয় প্রশ্ন। পর্বত রেঞ্জ, তাদের অবস্থান জিজ্ঞাসা করা হয়, কোথায় কোনটা রয়েছে সেটা জিজ্ঞাসা করা হয়। এরকম নানান ধরনের প্রশ্ন এখান থেকে হয়। ঠিক আছে, ভারতের সবচেয়ে উঁচু গিরিপথ খারদুংলা, খারদুংলাও কিন্তু জম্মু কাশ্মীরেতেই রয়েছে। সবচেয়ে উঁচু মোটরেবল রোড এখানে রয়েছে। বিয়াফো, বল্টারো, হিসপার, এইগুলো হচ্ছে। আচ্ছা, ভারতের বৃহত্তম যদি বলা হয় হিমবাহ কোনটা, তাহলে উত্তর কি হবে? সিয়াচেন। সিয়াচেন কোন পর্বতমালার অংশ? হিমালয়ের কোন অংশ? কারাকোরাম। 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 সিয়াচেনের দৈর্ঘ্য কত? তোর কিমি শোনা গেল না? 76 কিলোমিটার। কোথায় রয়েছে? নুব্রা ভ্যালি, নুব্রা উপত্যকা, এবং এটা গলে গিয়ে নুব্রা নদীও তৈরি হয়েছে। যাই হোক, সিয়াচেন ভারতের সবচেয়ে বৃহত্তম হিমবাহ, দীর্ঘতম হিমবাহ, 76 কিলোমিটার যার দৈর্ঘ্য। নুব্রা ভ্যালিতে এটা এসে শেষ হচ্ছে, নুব্রা উপত্যকাতে রয়েছে এটা। এছাড়া কারাকোরামের আরও কিছু হিমবাহ হচ্ছে বিয়াফো, বল্টারো, হিসপার, এগুলো হচ্ছে কারাকোরামের গুরুত্বপূর্ণ হিমবাহ। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের কাশ্মীর হিমালয়। এবার চলে যাব হিমাচল হিমালয়। হিমাচল, পাঞ্জাব আর হিমাচল প্রদেশ এই দুটো রাজ্যে রয়েছে। ধৌলাধর, নাকটিব্বা, মুসৌরি, এইগুলো এখানে দেখতে পাওয়া যায়। তারপর হচ্ছে কুমায়ুন, যেটা একটু আগে বলছিলাম যে কুমায়ুন কোন রাজ্যে পড়ছে বলুন? উত্তরাখণ্ড। তাহলে উত্তরাখণ্ডের কুমায়ুন যথেষ্ট উঁচু, 6000 মিটারেরও বেশি, সব বড় বড় পর্বত, নন্দা দেবী, ত্রিশূল, কেদারনাথ, এগুলো এখানে পড়ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে দুন আর তাল, এই দুটোই কুমায়ুন হিমালয়ের অন্তর্গত। আমরা জানি দুন মানে হচ্ছে উপত্যকা, হিমবাহ সৃষ্ট যে উপত্যকা তাকে বলা হয় দুন। সব দুনগুলো কিন্তু কুমায়ুন হিমালয় উত্তরাখণ্ডে পড়ছে। এবং এখানকার যে হিমবাহ সৃষ্ট হ্রদ তাকে বলা হয় তাল, নৈনিতাল, ভীমতাল, সাততাল, পুনতাল, নৌকুচি তাল, নানা রকমের তাল এখানে দেখতে পাওয়া যায়। এবং কুমায়ুন হিমালয়ে খুব গুরুত্বপূর্ণ দুটো পাস, একটা হচ্ছে মানা পাস আর একটা হচ্ছে নীতি পাস, উত্তরাখণ্ডে রয়েছে। তিব্বতে যাওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ, মানস সরোবরের জন্য এই মানা পাস, নীতি পাস এগুলো কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে মধ্য হিমালয় অর্থাৎ নেপাল। আমরা নেপালের ম্যাপটা দেখতে পাচ্ছি, রেড কালারে বর্ডার দেওয়া রয়েছে, এবং সবচেয়ে উঁচু উঁচু যে শৃঙ্গগুলো সেগুলো ছবি দেওয়া রয়েছে। ধবলগিরি, অন্নপূর্ণা, মানসালু, গণেশ, সিসাপাংমা, গৌরীশঙ্কর, চয়ু, এভারেস্ট, মাকালু এবং কাঞ্চনজঙ্ঘা। তো এই যে পরপর একটা সিকোয়েন্স, এটা প্রথমের দিকেই করার দরকার নেই। যাদের ওভারঅল অধ্যায়টা হয়ে যাবে ভালো করে, তারা একটু সিকোয়েন্সগুলো করে রাখবেন। জিজ্ঞাসা করে, যেমন ধরুন এই এভারেস্টের ডান দিকে রয়েছে মাকালু, বাম দিকে রয়েছে চয়ু, এগুলো এরকমভাবে রয়েছে। কি বললাম বুঝতে পেরেছেন?
পরপর রেঞ্জগুলো একটু মনে রাখবেন, মাকালো ধবলগিরি, এবং অ্যাটলিস্ট এটা অন্তত মনে রাখবেন যে এই যে শৃঙ্গগুলো, এই শৃঙ্গগুলো মধ্য হিমালয়ের অন্তর্গত বা নেপালের অন্তর্গত। তাহলে পশ্চিম হিমালয় হলো, মধ্য হিমালয় অর্থাৎ নেপাল হলো, নেপালের খুব বেশি গুরুত্ব আমরা দেবো না, কারণ ওটা আমরা ভারতবর্ষের যেহেতু বাইরে পড়ছে, আমরা জাস্ট শৃঙ্গগুলো জানলাম, ঠিক আছে। এরপর পূর্ব হিমালয় চলে আসতে হবে। পূর্ব হিমালয় মানে একদম সিঙ্গলীলা পর্বতশ্রেণী। সিঙ্গলীলা পর্বতশ্রেণী হচ্ছে পশ্চিমবঙ্গের একদম এই অংশটাতে রয়েছে। এখানে যদিও পশ্চিমবঙ্গের এই অংশটা দেখানো নেই, পুরোটা এখানে ম্যাপটাতে নেই। এখানে আসামের বাউন্ডারি, এখানে পশ্চিমবঙ্গ এরকমভাবে রয়েছে, তারপরে এখানে সিকিম রয়েছে। যাই হোক, এখানে সিঙ্গলীলা পর্বতশ্রেণী, এখান থেকে শুরু হচ্ছে একদম ওই ভুটানের মধ্যে পরে একদম অরুণাচল প্রদেশ, এখানে অংশটা রয়েছে। তো এটাকে আমরা কয়টা ভাগে ভাগ করছি? দার্জিলিং সিকিম হিমালয় পশ্চিম দিকটা, তারপরে ভুটান হিমালয় আর অরুণাচল হিমালয়, একদম প্রপার ডিভিশন। এখানে পশ্চিমবঙ্গ শেষ হচ্ছে, তাহলে এটা দার্জিলিং সিকিম হিমালয়, পশ্চিমবঙ্গের উপরে সিকিম রয়েছে। তারপরের অংশ ভুটান হিমালয়, আর তারপরে ডান দিকের অংশ হচ্ছে অরুণাচল হিমালয়, ঠিক আছে। তাহলে ভারতের দ্বিতীয় উচ্চতম, পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখানে পড়ছে সিকিমে, ৮,৫৯৮ মিটার উচ্চতা, ঠিক আছে। তো এটা, এবং এছাড়া সান্দাকফু, ফালুট, সবরগ্রাম, এইগুলো এর মধ্যে পড়ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? সান্দাকফু। হ্যাঁ, সান্দাকফু হচ্ছে সবচেয়ে উঁচু অংশ। এছাড়া ফালুট সেকেন্ড উচ্চতম, তারপর সবরগ্রাম, এগুলো সব কিন্তু পূর্ব হিমালয়েরই অংশ। অরুণাচল প্রদেশের একেবারে পূর্ব দিকে এইখানে রয়েছে নামচা বারোয়া, সবচেয়ে উঁচু অংশ, ৭,৭৫৬ মিটার উচ্চতা। এবং সিকিমের নাথুলা এবং জেলেপলা, সিকিম, এখানে সিকিম রয়েছে, সিকিমের নাথুলা জেলেপলা, এই দুটো খুব গুরুত্বপূর্ণ পাস, বারবার প্রশ্ন হয় নাথুলা এবং জেলেপলা কোন রাজ্যে, সেটা হচ্ছে সিকিম, ঠিক আছে। তো এটা হলো। এবার এখানে এই কারাকোরাম এবং লাদাখ নিয়ে আমাদের একটু ছোট করে জানতে হবে। কারাকোরাম পামের মালভূমি থেকে তৈরি হয়েছে, 400 কিলোমিটার পর্যন্ত এর দৈর্ঘ্য রয়েছে, 6,100 মিটার গড় উচ্চতা বলতে পারি কারাকোরাম, এবং গডউইন অস্টিন বা K2 এর মধ্যে রয়েছে 8,611 মিটার। আর হচ্ছে লাদাখ, কারাকোরামের পরে রয়েছে লাদাখ, 350 কিলোমিটার দৈর্ঘ্য, 6,000 মিটার উচ্চতা, ভারতের বৃহত্তম। আচ্ছা, সিয়াচেনটা কিন্তু কারাকোরামে রয়েছে, এটা একটু ভুল বলা রয়েছে। এবার আমাদের এই পূর্ব দিকের, উত্তর পূর্বের যে পাহাড়ি অঞ্চল সেটা জানতে হবে। এখানে খুব সুন্দর একটা ম্যাপ দেওয়া রয়েছে উত্তর পূর্বে পাহাড়ি অঞ্চলে, নর্থ ইস্টার্ন রিজন। এখানে এটাই হিমালয়ের অংশ, হিমালয় রেঞ্জ। তারপরে এখানে দেখুন মিশমি পাহাড়, পাটকুই, নাগা, মিকির, বরেইল, লুসাই, এখানে গারো, খাসি, জয়ন্তিয়া, মেঘালয়। এটাকে আমরা পূর্ব দিকের পার্বত্য অঞ্চল বলছি, নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যেই আমরা ফেলছি এটা। এখানে মিশমি পার্বতের দাফাবুম হচ্ছে এর সর্বোচ্চ অংশ, 4,571 মিটার। উত্তর পূর্বের যে পাহাড়ি অঞ্চল তার যে সর্বোচ্চ অংশ সেটা কি? সেটা হচ্ছে দাফাবুম, ঠিক আছে, দাফাবুম। আর ইম্ফল উপত্যকায় রয়েছে লোকটাক হ্রদ, লোকটাক হ্রদ মণিপুরে ইম্ফলে, এখানে লোকটাক হ্রদ রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ হ্রদ। এটা আমরা যখন ন্যাশনাল পার্কগুলো পড়বো সেখানেও এটা আসবে, যাই খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। এছাড়া মেঘালয় মালভূমি, এটাকেও আমরা এর মধ্যে আনবো। এখানে মেঘালয় এই অংশটা গারো, খাসি এবং জয়ন্তিয়া, এটা জিজ্ঞাসা করা হয় কোথায় রয়েছে, ঠিক আছে। এবং এইখানে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক, আর খাসি পাহাড়ের শিলং, এটা হচ্ছে মেঘালয় মালভূমির সবচেয়ে উঁচু অংশ। এরকম প্রশ্ন হয় ছোট ছোট, এখানে যেগুলো বলা আছে, লেখা আছে যেগুলো, সবটা গুরুত্বপূর্ণ,
খুব গুরুত্ব দিয়ে পড়বেন, এগুলো থেকে দেখবেন টুকরো টুকরো প্রশ্ন হয়। এর উচ্চতা হচ্ছে 1961 মিটার। মেঘালয় মালভূমির সবচেয়ে উঁচু অংশ কোথায়? শিলং। শিলং কোথায় পড়ছে? খাসি পাহাড়ের অংশের মধ্যে পড়ছে। ঠিক আছে। শিলং মালভূমির দক্ষিণে রয়েছে চেরা মালভূমি, চুনাপাথরে গঠিত, যেখানে চুনাপাথরের প্রচুর নিদর্শন দেখতে পাওয়া যায় চেরা মালভূমিতে, সেটা গুরুত্বপূর্ণ। চুনাপাথরের গুহা রয়েছে অনেকগুলো। ঠিক আছে। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ পার্ট। আচ্ছা, এইখানে আমি যেটা বলছিলাম আপনাদের, যে বিভিন্ন পাসগুলো খুব সুন্দর করে দেখানো আছে, কোনটা কোন রাজ্যে রয়েছে, কোথায় নাথুলা রয়েছে, কোথায় জেলেপলা রয়েছে। ঠিক আছে। অরুণাচল প্রদেশে বমডিলা রয়েছে, ইয়াংইয়াপ পাস রয়েছে, ইয়াংইয়াপ পাস দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবেশ করেছে। ঠিক আছে। এখানে শিবকিলা রয়েছে, শিবকিলা দিয়ে শতদ্রু প্রবেশ করেছে ভারতে। এরকম খুব গুরুত্বপূর্ণ পাসগুলো আছে, এবং এখানে কাশ্মীরের যেগুলো বলছিলাম এখানে সব দেখানো আছে। ঠিক আছে। কোথায় কি সেটা পরপর লেখা আছে, এটা দেখে নেবেন, পড়ার মধ্যে অলরেডি আমি বলেছি। এরপরে উত্তরে বৃহৎ সমভূমিতে চলে আসো। উত্তরে বৃহৎ সমভূমিটা ম্যাপে দেখতে পাচ্ছেন, এখানে ঠিক হিমালয় পর্বতমালা শেষ হচ্ছে, তার নিচে থেকে শুরু হয়ে যাচ্ছে উত্তরে বৃহৎ সমভূমি অঞ্চল। গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু মিলিত যে অংশ পুরোটাই আমরা বলছি উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চল। তো 7.8 লক্ষ বর্গ কিলোমিটার হচ্ছে এর মোট আয়তন। বিরাট বড় এলাকা। পূর্ব পশ্চিমে এই যে হিমালয় কতটা বিস্তৃত ছিল, 2500 কিলোমিটার, তাহলে এটাও এই বিস্তারটাও 2500 কিলোমিটারই হবে এতটা। আর 800 থেকে 500 কিলোমিটার এই বিস্তারটা, কোথাও 800 কিলোমিটার, কোথাও 500 কিলোমিটার। তো এই হচ্ছে বিস্তার। এবার এই সময় থেকে কি ধরনের প্রশ্ন হয়, এখানে টার্ম বেসড কোয়েশ্চেন হয়, টার্ম। ঠিক আছে। একদম এখানে তেথিস, হিমাদ্রি, হিমাচল, শিবালিক। ঠিক আছে। তারপরে এই শিবালিকের পর থেকে আমরা এই ডিভিশনগুলো এরকম করতে পারি। শিবালিকের পরে নুড়িযুক্ত যে সমতল অংশটা দেখতে পাওয়া যায়, সেটার নাম কি বলতে পারবেন? ভাবর। 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 ঠিক আছে। ভাবর। তো এটা মনে রাখবেন, শিবালিকের নিচেই, মানে পাহাড়টা সবে শেষ হয়েছে, তারপরে সমতল অংশ হঠাৎ করে তো একদম পুরো সমতল এরম হয় না। ওপর থেকে নদীবাহিত বয়ে আনা নানা রকমের ছোটোখাটো নুড়ি কাঁকর এবং নদীর ক্ষয়কাজের ফলে তৈরি নুড়ি কাঁকর, সেগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। কাঁকরপূর্ণ ভূমি, এটার নাম হচ্ছে ভাবর। পাহাড় শেষ হচ্ছে, সমভূমিটা সবে শুরু হচ্ছে, এটা হচ্ছে ভাবর। এই যে টার্মটা জিজ্ঞাসা করা হয়, ভাবর মানে কি, ভাবরের এখানে ভূমিরূপটা কেমন, বা কি বলা হয় এই কাঁকরপূর্ণ ভূমিরূপটাকে, এটার নাম হচ্ছে ভাবর। ঠিক আছে। আর ভাঙ্গার আর খাদারটা আপনারা জানেন, এটা বলুন, ভাঙ্গার আর খাদার কি? গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটি হচ্ছে খাদার, আর প্রাচীন পলিমাটি ভাঙ্গর। ধরুন এই নদীর একদম পাশে যেটা নবীন পলি, সেটা হচ্ছে খাদার। আর একটু পুরাতন দূরবর্তী আগেকার যে পলি, সেটার নাম হচ্ছে ভাঙ্গার। এই ভাবর আর ভাঙ্গারের মধ্যে কিন্তু কনফিউজড হলে হবে না। ভাবর হচ্ছে একেবারে আলাদা, কাঁকরপূর্ণ সমতল অংশ। ভাঙ্গার হচ্ছে পুরাতন পলি, খাদার হচ্ছে নদীর পার্শ্ববর্তী কাছাকাছি অঞ্চলের যে নবীন পলি, নতুন পলি, তাকে বলা হচ্ছে খাদার। সমভূমি মানেই হচ্ছে সেটা 300 মিটারের মধ্যে থাকবে। ঠিক আছে। যেটা মনে রাখবেন, অ্যাটলিস্ট কনসেপচুয়াল যে কম বেশি আপনাদের জানা, এটা তার মধ্যে এগুলো সব দেখা যাচ্ছে। ঠিক আছে। ভাবর। আচ্ছা, তরাই, এটা খুব গুরুত্বপূর্ণ। তরাই মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে ভূমি। ঠিক আছে। ভাবর অঞ্চলের দক্ষিণ দিকে মোটামুটি 15 থেকে 30 কিলোমিটার অংশে জলাময় যে অঞ্চল, তাকে বলা হয় তরাই। ঠিক আছে। ভাবরেরই একটা অংশ হিসেবে ধরতে পারি আমরা, কিন্তু ভাবরের একটু দক্ষিণ দিকে এটা দেখতে পাওয়া যায়। অবলুপ্ত হওয়া নদীগুলো তরাই অঞ্চলে পুনর্বাবির্ভাব ঘটে। ভাবর অঞ্চলে নদী অবলুপ্ত হয়ে যায়। কেন? কাঁকরপূর্ণ যদি নদী হয় কী হবে, জল কিন্তু ওপর দিয়ে বইবে না, কাঁকরে ফাঁক দিয়ে নিচে চলে যাবে, তো নিচে দিয়ে জলটা প্রবাহিত, এবং তরাই অঞ্চলে গিয়ে সেটা ওপর দিকে আবার চলে আসে, যেহেতু কাঁকরটা নেই, কমে গেছে।
তো সেটা এখানে বলা রয়েছে। ভাঙ্গারটা জানা, খাদার। আর কিছু টার্ম হচ্ছে রেহু বা কলার। উত্তরপ্রদেশ হরিয়ানাতে লবণতাযুক্ত, অধিক লবণতাযুক্ত যে পতিত ভূমি তাকে বলা হচ্ছে রেহু বা কলার। লবণ ভূমি, রেহু বা কলার। ভুর, ভুর কি? বালির ঢিবি। সমতল অঞ্চলে, সমতল অঞ্চলে, এটা কোনো মরুভূমিতে নয়, সমতল অঞ্চলে সাধারণত নদী দোয়াবের মধ্যে দেখা যায়। দুটো নদীর মাঝামাঝি অংশে বায়ুর প্রবাহের ফলে পলিটা জমা হয়ে গিয়ে, পলি বালি মিশ্রিত অংশ জমা হয়ে একটু উঁচু ঢিবির মতো করে, তাকে বলা হয় ভুর। এগুলো সব বিগত বছরে দেখবেন প্রশ্ন হয়েছে, এই টার্মগুলো থাকে। কাকে বলা হয় এগুলো? ভুর কাকে বলে, বা এই জিনিসটাকে কি বলা হয়? বায়ুবাহিত সমতল অঞ্চলের যে বালিয়াড়ি, তাকে কি বলা হয়? এর নাম হচ্ছে ভুর। তো এবার সমভূমিকে বিভিন্নভাবে ভাগ করা হয়, ঠিক আছে? রাজস্থান সমভূমি, পাঞ্জাব সমভূমি, গাঙ্গেয় সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি, যেখানে যেটা আছে কমন ব্যাপার এটা। গাঙ্গেয় সমভূমি গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র সমভূমি মূলত আসামের অংশে রয়েছে, এই জায়গাটাতে ব্রহ্মপুত্র সমভূমি। আর গাঙ্গেয় সমভূমিকে উচ্চ, মধ্য, নিম্ন তিনটা ভাগ করা হয়। পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের সমভূমিকে পাঞ্জাব হরিয়ানার সমভূমি। এবার মধ্য এবং পূর্ব ভারতের উচ্চভূমি, ঠিক আছে? একদম মধ্যখানে আমরা ম্যাপটাকে দেখব, এই জায়গাটাতে কিন্তু ব্যাপক পরিমাণে মালভূমি অঞ্চল রয়েছে, ঠিক আছে? মধ্যভাগ মানে উপরে পর্বত হলো, ঠিক আছে? এখানে আমরা যদি ম্যাপটা করি, উপরে পর্বত হলো, ঠিক আছে? তারপরে কিন্তু পার্বত্য অংশ এখানে হয়ে গেল, তারপরে এখানে সমতল অংশ হয়ে গেল, তারপরে এই মধ্যভাগে এই পুরো কিন্তু এক একটা মালভূমি অঞ্চল পরপর রয়েছে। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ আরাবল্লী পর্বত এইভাবে অবস্থায়। আরাবল্লীর কথা আগে হয়েছে। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত, সেই প্রিক্যাম্বিয়ান এরাতে তৈরি হয়েছে, ক্ষয়জাত পর্বত বর্তমানে পরিণত হয়েছে। আরাবল্লীর সবচেয়ে উঁচু যে অংশ, তার নাম হচ্ছে গুরু শিখর। এগুলো প্রশ্ন হয়। গুরু শিখর মাউন্ট আবুতে অবস্থিত, ঠিক আছে? বিন্ধ্য। আমরা যদি পর্বতের অবস্থানগুলো দেখি তাহলে কি দেখব? ভারতের এই যে পর্বতের অবস্থানগুলো খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন এবং একটু ম্যাপ স্টাডি করবেন, ঠিক আছে? কম বেশি হয়তো আপনাদের জানা আছে, কিন্তু তাও ম্যাপ স্টাডি করে পুরোটা কিন্তু মনে রাখবেন যে এটা এখানে রয়েছে, এটা এখানে রয়েছে, এটা এখানে রয়েছে। তাহলে এইখানে আরাবল্লী, এখানে আরাবল্লী, তারপরে বিন্ধ্য, সাতপুরা, পশ্চিমঘাট, পূর্বঘাট, মূল যে পর্বতগুলো এইগুলো, আর এদিকে হিমালয়। তো বিন্ধ্য পর্বত এটা কিন্তু একটা স্তূপ পর্বত। বিন্ধ্য এবং সাতপুরা আমরা জানি এটা স্তূপ পর্বত, ঠিক আছে? এবং এটা একটা জলবিভাজিকা হিসেবে থাকে। উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের ডিভিশনটাই কিন্তু মাঝখানে রয়েছে, এখানে বিন্ধ্য। ছোটনাগপুর মালভূমি, এখানে রয়েছে ছোটনাগপুর মালভূমি, রাঁচি মালভূমি, হাজারিবাগ মালভূমি, এর কিছু কিছু খণ্ড অংশ আর্কিয়ান গ্রানাইট নিচ দিয়ে তৈরি। আর্কিয়ান শিলার কথা প্রথমে বলেছি। রাঁচি মালভূমিতে এটা খুব গুরুত্বপূর্ণ, প্যাট অঞ্চল দেখতে পাওয়া যায়। এই প্যাট অঞ্চল কোথায় দেখা যায় সেটা প্রশ্ন হয়। ছোটনাগপুর মালভূমিতে অনেক জলপ্রপাত আছে, হুড্রু, দশম, রাজরাপ্পা, এইগুলো প্রশ্ন হয়। এবং ছোটনাগপুর মালভূমি হচ্ছে ভারতের খনিজ ভাণ্ডার, ঠিক আছে? এছাড়া মালব মালভূমি আছে, এখানে আরাবল্লী শেষ হচ্ছে, তারপরে এখানে
মালব মালভূমি রয়েছে। এখানে দেখুন মাউন্টেন রেঞ্জগুলো দেয়া আছে, খুব ডিটেলে দেয়া আছে, ঠিক আছে। মাউন্টেন রেঞ্জগুলো ডিটেলে দেয়া আছে। এখানে আরাবল্লী, পরে মিলন পাহাড়, মিলন হিল, এই যে অমরকণ্টক, নর্মদার উৎপত্তি হয়েছে এই যে সাতপুরা, এখানে অমরকণ্টক, অজন্তা পাহাড়, ঠিক আছে। ভারতের একদম দক্ষিণে কার্ডামাম, পশ্চিমঘাটের এখানে আনাইমালাই, আনাইমুদি, পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ অবস্থান দেখা যাচ্ছে। রাজমহল পাহাড়, যেখানে গঙ্গা বাঁক নিয়েছে। এটা খুব ডিটেল ম্যাপ দেওয়া আছে, খুব ভালো করে এটা স্টাডি করে নেবেন। বুন্দেলখণ্ড, বিন্ধ্য পর্বতের ঠিক উত্তরে চম্বল নদী একদিকে রয়েছে, একদিকে আজাইগড় পাহাড় রয়েছে, তার মাঝখানে এই অংশটা রয়েছে। এবং এখানে গুরুত্বটা কি, হীরা পাওয়া যায়, এখানে পান্না অঞ্চলে হীরা পাওয়া যায় বুন্দেলখণ্ড মালভূমিতে। আর হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য মালভূমি নিয়ে আলোচনা করেছি, ক্রিটেসাস যুগে তৈরি হলো, ঠিক আছে। একদিকে রয়েছে সাতপুরা, একদিকে মহাকাল, একদিকে মহাদেব পর্বত, ঠিক এই জায়গাটাতে হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি, যেটা লাভা প্রবাহের ফলে তৈরি হলো। 16 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এটা বিস্তৃত। এই যে ডেকান প্লেটো, দাক্ষিণাত্য মালভূমি, এর 3টে অংশ আছে, ঠিক আছে। একটা হচ্ছে মহারাষ্ট্র মালভূমি, এদিকে তেলেঙ্গানা মালভূমি, আর এদিকে কর্ণাটক মালভূমি। এই 3টে অংশ আমি দেখাচ্ছি এখানে। এই ধরুন এরকম, মহারাষ্ট্রের দিকে মহারাষ্ট্র, এদিকে তেলেঙ্গানার দিকে তেলেঙ্গানা। তেলেঙ্গানাটা পুরোটাই হচ্ছে একটা মালভূমি অংশের মধ্যে রয়েছে। এদিকে মহারাষ্ট্র, আর এখানে হচ্ছে কর্ণাটক মালভূমি। এই 3টে হচ্ছে দাক্ষিণাত্য পার্ট। কর্ণাটকের মালভূমির মধ্যে 2টো ভাগ আছে, একটা হচ্ছে ময়দান আর একটা হচ্ছে মালনাদ, ঠিক আছে। ময়দান প্রায় উঁচু নিচু সমতল হয়ে গেছে, ক্ষয়ে গেছে অনেকটা। মালনাদ হচ্ছে একটু উঁচু অংশ, ঠিক আছে, ডিভিশনটা। দাক্ষিণাত্যের মালভূমি 3600 মিলিয়ন বছর আগে সেই যে অগ্নুৎপাত হলো, সেটা হওয়ার ফলে তৈরি হয়েছিল ক্রিটেসাস যুগে, এটা এখানে বলা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে পশ্চিমঘাট। এবার পশ্চিমঘাট, এই যে অংশটা পশ্চিমঘাট, 1600 কিলোমিটার জুড়ে বিস্তৃত, বিরাট, পুরোপুরি ভারতের, পশ্চিম ভারতের, এই পুরো দক্ষিণ পশ্চিম ভারতের পুরো অংশটা জুড়েই পশ্চিমঘাট রয়েছে। এবং এটা কিন্তু একটা ব্লক মাউন্টেন, স্তূপ পর্বত। এবং কীরকম ধরনের স্তূপ পর্বত, তির্যক চ্যুত স্তূপ পর্বত, তির্যকভাবে এটা রয়েছে। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, এইখানে রয়েছে আনাইমালাই পর্বত, এখানে রয়েছে 2695 মিটার উচ্চতা। এবং থলঘাট রয়েছে নাসিকের কাছে, এগুলো হচ্ছে একটা গ্যাপ, পাশ পশ্চিমঘাট পর্বতে, এটাও জিজ্ঞাসা করা হয়। থলঘাট নাসিকে রয়েছে, ভোরঘাট রয়েছে পুনের কাছে, পালঘাট রয়েছে পালাক্কাড়ের কাছে, ঠিক আছে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। সহাদ্রি পশ্চিমঘাটকে বলা হয়, মলয়াদ্রি বলা হয় পূর্বঘাটকে। পূর্বঘাট কিন্তু একটানা বিস্তৃত নয়, এরকম ভেঙে ভেঙে পূর্বঘাট বিস্তৃত। গড় উচ্চতা অনেকটাই কম। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাড়া, যার এক নাম হচ্ছে আরমাকোন্ডা। এটাও একটা স্তূপ পর্বত ছিল, ঠিক আছে। পূর্বঘাট পর্বত একটা স্তূপ পর্বত ছিল একটা সময়, বর্তমানে অনেক উচ্চতা কমে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে নীলগিরি। পশ্চিমঘাট আসছে দিক থেকে, পূর্বঘাট আসছে দিক থেকে, মাঝখানে মিলছে হচ্ছে নীলগিরি। নীলগিরি, ঠিক এই দুটোর জাংশন পয়েন্ট হচ্ছে নীলগিরি। এটা প্রশ্ন করা হয়, এই দুটোর মাঝে কে রয়েছে, নীলগিরি রয়েছে। দোদাবেতা হচ্ছে নীলগিরির সর্বোচ্চ অংশ, 2637 মিটার। শোলা ফরেস্ট এখানে দেখতে পাওয়া যায়, শোলা বাস্তুতন্ত্র এখানে দেখতে পাওয়া যায়। নীলাকুরুঞ্জি নামে একটা ফুল ফোটে 10 থেকে 12 বছর অন্তর, যে কারণে এই অংশটার নাম হচ্ছে নীলগিরি। মহারাষ্ট্র মালভূমি, কর্ণাটক মালভূমি, তেলেঙ্গানা, এই যে 3টে ভাগ আমি বললাম, 3টে বৈশিষ্ট্য। ডেকান ট্র্যাপটা মহারাষ্ট্রতে মালভূমিতে খুব ভালো করে পরিষ্কার বোঝা যায়, এবং এই কৃষ্ণ মৃত্তিকাটাও এখানে
ব্যাপক রয়েছে। আমরা জানি মহারাষ্ট্র, গুজরাট এই অঞ্চলটাতেই প্রচুর পরিমাণে কার্পাস চাষ হয় এই কারণে। কর্ণাটক মালভূমি মধ্যে এই যে মালনাদ এবং ময়দান, এই দুটো ডিভিশন খুব গুরুত্বপূর্ণ। বৈশিষ্ট্যটা আমি অলরেডি বলেছি এটা, ঠিক আছে। মেঘালয় মালভূমির বিষয়ে আলোচনা করেছি আগে, গারো, খাসি, জয়ন্তিয়া, শিলং পাহাড়ের কথা বলেছি, এখানে আমি আলাদা করে বলছি না। মরুভূমি অংশের খুব কয়েকটা পার্ট আমাদের জেনে রাখতে হবে। ভারতের যে মরুভূমি অংশ রয়েছে, সমভূমির পার্ট যেটা, বাগার, রোহি, ক্ষুদ্র মরু, হামাদা, মরুস্থলী, এই পরপর এই ডিভিশনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি যদি খুব সিম্পল একটা আঁকি, এখানে প্রথমে রয়েছে বাগার। এটা জিজ্ঞাসা কর বাগার কি। এখানে আরাবল্লী পর্বত শেষ হচ্ছে, তার নিচেই মরুভূমির যে শুরু অংশ তাকে বলা হচ্ছে বাগার। তারপরের অংশ হচ্ছে রোহি, এর পরের অংশটা হচ্ছে রোহি। কিছুটা উর্বর ভূমি এখানে দেখতে পাওয়া যায়, কিন্তু শুরু হয়ে যাচ্ছে এখানটা, মরুভূমি শুরু হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে ক্ষুদ্র মরু, মরুভূমির প্রকৃত শুরু বলা যায় এই ক্ষুদ্র মরু অংশ থেকে হচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে হামাদা, হামাদা হচ্ছে পাথুরে অংশ, হামাদা। তারপরের অংশ হচ্ছে এখানে মরুস্থলী, একেবারে পশ্চিম দিকে হচ্ছে মরুস্থলী, সেটা সবচেয়ে ডেঞ্জারাস মরুভূমি, অ্যাকচুয়াল মরুভূমি, সেটা হচ্ছে মরুস্থলী। কিন্তু যে পরপরও রয়েছে বাগার, রোহি, ক্ষুদ্র মরু, হামাদা, মরুস্থলী, এইটা কিন্তু আমাদের পরপর জানতে হবে। আর দুটো টার্ম, ধ্রিয়ান, ধ্রিয়ান মানে হচ্ছে চলমান বালিয়াড়ি, প্লায়া, প্লায়া হচ্ছে লবণাক্ত জলের হ্রদকে বলা হয় প্লায়া। সম্বর, সম্বর হচ্ছে ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় লবণাক্ত জলের হ্রদ। লুনি এখান দিয়ে প্রবাহিত হয়েছে, অন্তর্বাহিনী নদী, ঠিক আছে। তো এই দুটো টার্ম মনে রাখতে হবে, ধ্রিয়ান, প্লায়া, এই দুটো মনে রাখতে হবে। এবার উপকূলের সমভূমি, ঠিক আছে। উপকূলের সমভূমির ডিভিশনগুলো জাস্ট এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। এদিকে হচ্ছে উত্তর সরকার, উত্তর সরকারের মধ্যে দুটো ভাগ, উৎকল, উড়িষ্যার অংশটা উৎকল, অন্ধ্রর উপকূলটা অন্ধ্র উপকূল, আর দক্ষিণে তামিলনাড়ুর উপকূলটা বলছে করমণ্ডল উপকূল, ঠিক আছে। পশ্চিম দিকে গুজরাটের অংশে গুজরাট উপকূল, মহারাষ্ট্র গোয়া পর্যন্ত কোঙ্কণ উপকূল, কর্ণাটকের অংশে কর্ণাটক উপকূল, এবং কেরালার যে উপকূল সেটাকে বলা হয় মালাবার উপকূল। ভারতের উপকূল ভাগের মোট দৈর্ঘ্য কত? ৭,৫১৭ মিটার। মোস্ট ইম্পর্টেন্ট। মূল ভূখণ্ডের দৈর্ঘ্য হচ্ছে ৫,৪২৩, দ্বীপ টিপ নিয়ে তার যদি উপকূল ধরে ২,০৯৪, ঠিক আছে। তো পশ্চিম উপকূলটা হচ্ছে একদম কচ্ছের রান থেকে শুরু করে একদম কন্যাকুমারী পর্যন্ত, পূর্ব উপকূলটা হচ্ছে একদম পশ্চিমবঙ্গের অংশ থেকে শুরু করে একেবারে কন্যাকুমারী পর্যন্ত। তো গুজরাটের যে রণ অঞ্চল, এখানে প্রচুর লবণ পাওয়া যায়। কচ্ছের রান এখানে রয়েছে, কচ্ছের রান এই জায়গাতে, এই জায়গাটা কচ্ছের রান। গুজরাটে এই দুটো অংশ, উপরের অংশটা হচ্ছে কচ্ছ, নিচের অংশটা হচ্ছে কাথিয়াবাড়। কোঙ্কণ, গোয়া, মাইকটা অফ করুন। এখানে মুম্বাই জওহরলাল নেহরু বন্দর রয়েছে, মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্রের উপকূলটার অংশটা কোঙ্কণের মধ্যে পড়ছে গোয়া পর্যন্ত। কর্ণাটক উপকূল, শরাবতীর গোরসাপ্পা জলপ্রপাত এখানে রয়েছে। মালাবার হচ্ছে কেরালা, ঠিক আছে। এখানে লেগুন দেখতে পাওয়া যায়, অনেক ব্যাক ওয়াটার দেখতে পাওয়া যায়, এটাকে কি বলা হয়? কয়াল। গুরুত্বপূর্ণ, কয়াল এবং টেরি, এই দুটো টার্ম মনে রাখবেন, কয়াল আর টেরি। মালাবার উপকূলের যে হ্রদ সেটা, যেমন অষ্টমুদি কয়াল, ভেমনাদ কয়াল, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ভেমনাদ হচ্ছে ভারতের দীর্ঘতম হ্রদ, ৯৬ কিলোমিটার দীর্ঘ, বিরাট বড় লম্বা হ্রদ, ৯৬ কিলোমিটার একটা হ্রদের দৈর্ঘ্য। সবচেয়ে বড় দীর্ঘতম হ্রদ হচ্ছে ভেমনাদ, যেটাই মালাবার উপকূলে পাওয়া যায়। পূর্ব উপকূলে চলে এলে করমণ্ডল উপকূল, একদম দক্ষিণে পুলিকট হ্রদ, কন্যাকুমারী থেকে পুলিকট হ্রদ পর্যন্ত, বা পুলিকট হ্রদ থেকে কন্যাকুমারী পর্যন্ত হচ্ছে করমণ্ডল উপকূল।
দুবার বৃষ্টিপাত হয় তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলায়, আমরা ক্লাইমেট পড়ার সময় এটা পড়ব। থাঞ্জাভুর, ভারতের শস্য ভাণ্ডার বলা হয় থাঞ্জাভুরকে, দুবার বৃষ্টি হয় এই জায়গাতে। অন্ধ্র উপকূল পুলিকট থেকে উড়িষ্যা পর্যন্ত, কৃষ্ণা এবং গোদাবরীর দ্বীপটা এখানে পড়ছে। উৎকল হচ্ছে উড়িষ্যা উপকূল, মহানদী, বৈতরণী, ব্রাহ্মণী এই অংশটা থেকে। চিল্কা, চিল্কা হ্রদটা কিন্তু এই উৎকল উপকূল বা উড়িষ্যা উপকূলের মধ্যে পড়ছে। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভারতের দ্বীপপুঞ্জ। এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, দ্বীপ সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা রাখতে হবে। দেখুন, আমাদের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, আন্দামান নিকোবরের আন্দামানের যে ভাগ, উত্তর আন্দামান, মধ্য আন্দামান, দক্ষিণ আন্দামান, আর একটু দূরে রয়েছে লিটল আন্দামান। নর্থ আন্দামান, মিডল আন্দামান, সাউথ আন্দামান, আর এখানে হচ্ছে লিটল আন্দামান। ছোট আন্দামান আবার হচ্ছে উত্তর, মধ্য, দক্ষিণ ঠিক ছিল, আবার নিচে একটা লিটল আন্দামান আছে। এবার এই দক্ষিণ আন্দামান আর লিটল আন্দামানের মধ্যে রয়েছে ডানকান প্যাসেজ। এই যে একটা বড় জলাভাগ, এটাকে বলা হচ্ছে ডানকান প্যাসেজ। এই ডানকান প্যাসেজ কোথায় সেটা জিজ্ঞাসা করা হয়, বারবার জিজ্ঞাসা করা হয়। তার দক্ষিণ আন্দামান আর লিটল আন্দামানের মধ্যে রয়েছে ডানকান প্যাসেজ। আর এটা হচ্ছে আন্দামানের আইল্যান্ডগুলো গ্রুপ, তার নিচে রয়েছে নিকোবরের আইল্যান্ডের গ্রুপ। তো আন্দামান আর নিকোবর আইল্যান্ডের গ্রুপের মধ্যে এখানে 10 ডিগ্রি অক্ষরেখা গেছে বলে এর নাম হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল কার মধ্যে রয়েছে? আন্দামান নিকোবরের মধ্যে রয়েছে। আরও স্পেসিফিক্যালি লিটল আন্দামান আর কার নিকোবরের মধ্যে রয়েছে। নিকোবর গ্রুপের প্রথম দ্বীপ হচ্ছে কার নিকোবর। তো লিটল আন্দামান আর কার নিকোবরের মধ্যে 10 ডিগ্রি চ্যানেল রয়েছে। একদম দক্ষিণে রয়েছে গ্রেট নিকোবর। গ্রেট সবচেয়ে দক্ষিণে রয়েছে গ্রেট নিকোবর, নিকোবর গ্রুপের আইল্যান্ডের মধ্যে। এই ডানকান প্যাসেজ আর 10 ডিগ্রি চ্যানেল থেকে প্রচুর প্রশ্ন হয়, প্রচুর। আর এই অবস্থানগুলো অবশ্যই মনে রাখবেন, কোনটা কোন দিকে রয়েছে, কোথায় উত্তর, কোথায় দক্ষিণ, কোথায় কি রয়েছে। ঠিক আছে, তো একেবারে প্রশ্ন যেগুলো হয় সেগুলো বলে দিলাম এই জায়গা থেকে। ব্যারেন আর নারকোন্ডাম দুটো গুরুত্বপূর্ণ। এখানে নারকোন্ডাম রয়েছে, ব্যারেনটা আর একটু এদিকে রয়েছে। এখানে ব্যারেন, নারকোন্ডাম মৃত, ব্যারেন সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে পড়ছে। এই দুটো এখানে রয়েছে, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। এছাড়া প্রচুর এখানে আদিবাসী সম্প্রদায় আছে, জারোয়া, উঙ্গি, সেন্টিনেল, স্যাম্পেন, এইসব আন্দামান দ্বীপ নিকোবরের দ্বীপপুঞ্জের আদিবাসী। ঠিক আছে, পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ। পোর্ট ব্লেয়ার আমাদের আন্দামান নিকোবরের রাজধানী। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে এগুলি বলা রয়েছে। ঠিক আছে, আর হচ্ছে লাক্ষাদ্বীপ। ভারতের এই পশ্চিম উপকূলের দক্ষিণ দিকে রয়েছে লাক্ষাদ্বীপ। মোট 36টা দ্বীপ আছে এখানে। রাজধানী হচ্ছে কাভারাত্তি। পুরোটাই হচ্ছে প্রবাল দ্বীপ। আন্দামান নিকোবর হচ্ছে আগ্নেয় দ্বীপ, আর লাক্ষাদ্বীপ হচ্ছে প্রবাল দ্বীপ। ঠিক আছে, মিনিকয় এবং মালদ্বীপ। লাক্ষাদ্বীপের দক্ষিণে মালদ্বীপ দেশ আছে, এর মাঝে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল। এটা প্রশ্ন হয়। আর এটা যে একটা প্রবাল দ্বীপ, সেটা থেকে কিন্তু প্রশ্ন হয়। আর এই কাভারাত্তি আর মিনিকয়ের মধ্যে এখানে রয়েছে 9 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রিটা মিনিকয় মালদ্বীপের মধ্যে রয়েছে, বা আমরা বলতে পারি লাক্ষাদ্বীপ আর মালদ্বীপের মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে এইগুলো প্রপার স্পেসিফিক জায়গা। ভারতের পুরো যে ভূপ্রাকৃতিক বিভাগের ইন ডিটেল আলোচনা আমি এখানে করলাম। এবার বলুন আপনাদের এখানে কিছু প্রশ্ন আছে কিনা। কিছু প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ওভারঅল বোঝা গেছে? স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। ওই নারকোন্ডাম আর ব্যারেন যে আগ্নেয়গিরিগুলো, ওগুলো কোন দ্বীপে অবস্থিত? মানে স্পেসিফিক যদি কোনো দ্বীপের নাম থাকতো আর কি। না, দ্বীপগুলোরই তো নাম। নারকোন্ডাম দ্বীপে নারকোন্ডাম রয়েছে, ব্যারেন দ্বীপে ব্যারেন রয়েছে। ঠিক আছে, আচ্ছা
আচ্ছা। এগুলো এক একটা পুরোটাই আগ্নেয় দ্বীপ। অগ্নুৎপাতের ফলেই এই দ্বীপগুলো তৈরি হয়েছে, নামটাও আগ্নেয়গিরির নামানুসারেই রয়েছে। ওটা ওই নারকোন্ডাম দ্বীপেরই, নারকোন্ডামটা সৃষ্টি হয়েছে ওটা। হুম। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বলি কারাকোরাম পর্বতশ্রেণী তো হিমালয় পর্বতশ্রেণীর অন্তর্গত। হ্যাঁ। তো ওটাকে আমাদের ভারতের অন্তর্গত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। হুম। তাহলে সেক্ষেত্রে কেটুকে কেন বলা হচ্ছে না? এখন কেটুকে বলা হয়, ব্যাপারটা হচ্ছে যেহেতু এটা পিওকের মধ্যে চলে গেছে, পাক অধিকৃত কাশ্মীর, অনেকে ওই জন্য ওটা বলে না, কিন্তু বলা কেটুকেই হয়। আপনারা দেখবেন ম্যাক্সিমাম বইতে কেটুই বলা আছে। এবং ভারতের মধ্যে অবস্থিত, ভারতের বাইরে, এই জিনিসটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। তাহলে আমরা কি বাদ দিয়ে দিলাম? পিওকেটা তো আমাদেরই অংশ, কাশ্মীরের ম্যাপটা তো তাহলে আমরা অন্যভাবে আঁকতে হয়, ব্যাপারটা সেরকম নয়। এগুলো কন্ট্রোভার্সি মার্কা প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, ঠিক। ওটা পিওকের মধ্যে পড়ছে। ওভারঅল এটা পড়বেন, এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আমি বললাম প্রত্যেকটা। এখানে পিডিএফটা আমি দিয়ে দেবো, এটা পিডিএফ করে দিয়ে দেবো। এখানে প্রচুর ইনফরমেশান আছে, ওভারঅল বোঝানো আছে, খুব সুন্দর ম্যাপ দেয়া আছে। এই ম্যাপ অনেক সব জায়গাগুলো পাবেন না, এখানে যে ম্যাপগুলো দেয়া আছে খুব ডিটেলে ম্যাপ দেয়া আছে। ম্যাপ স্টাডিটা খুব দরকারি জিনিস, ঠিক আছে? স্যার ওই রক সিস্টেমটা একটু দিয়ে দিলে ভালো হতো, কারণ রক সিস্টেমটা একটু মানে রক সিস্টেমটা তো বললাম আমি, যখন রক পড়াবো এর পরে, যখন এইগুলো নিয়ে যখন ডিটেলে আলোচনা করবো তখন পড়াবো। এর মধ্যেই তো আছে রক সিস্টেমটা, আর এর মধ্যেই রয়েছে, বলাও রয়েছে, ইন ডিটেল লেখাও রয়েছে, যতটুকু দরকার বলা রয়েছে। আপনি তো জিওলজি পড়বেন না যে একদম ইন ডিটেলে রক সিস্টেমের সমস্ত কিছু, সেটা প্রয়োজন নেই, ঠিক আছে? অপ্রয়োজনীয় জিনিস বাদ দিতে হবে, কারণ আপনাকে প্রয়োজনীয় জিনিস অনেক করতে হবে, অনেক কিছু। রক সিস্টেমে যেটুকু দরকার ছিল আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি জানার জন্য এখানে, সেটা এখানে দেয়া আছে, পুরোটাই দেয়া আছে, ঠিক আছে? হ্যাঁ। ওকে, আর প্রশ্ন? আর পার্টিকুলার যদি বলা হয় হিমালয় পর্বতশ্রেণী কোন যুগে সৃষ্টি হয়েছিল? টারশিয়ারি যুগে। আমি বললাম তো প্রথমে, শুরুতে হয়তো আপনি ছিলেন না। টারশিয়ারি যুগে প্রত্যেকটা যে মানে ভূমিকম্প যে শুরু হলো, টারশিয়ারি যুগেতেই শুরু হয়েছে, ঠিক আছে? পুরো টারশিয়ারি যুগ জুড়েই হিমালয় পর্বতমালা উৎপত্তি হয়েছে। এখনও ভূমিকম্প চলছে, এখন কোয়াটারনারি যুগ চলছে, কোয়াটারনারির মধ্যেই আমরা হলোসিন পিরিয়ডে আছি, কিন্তু এখনও হিমালয়ের উত্থান হচ্ছে, এখনও তৈরি হচ্ছে হিমালয় পর্বতটা, ঠিক আছে? কিন্তু প্রথম শুরু হয়েছিল টারশিয়ারিতে। আমরা যখন প্রথম ক্লাস শুরু করব তখন আমরা জিওলজিক্যাল টাইম স্কেল দিয়ে করবো, তখন আবার এগুলো আসবে, তখন আবার কখন কি হয়েছিল সেগুলো বলবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজ এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।